আজকে আমাদের বিষয় ইমপ্ল্যান্টেশন অর্থাৎ জরায়ু গাত্রে ভ্রূণের রোপণ। আমরা আগের ক্লাসে একটা এককোষী জাইগোট থেকে কিভাবে ব্লাস্টোসিস্ট তৈরি হয় সেটা দেখেছিলাম। সেখানে কি দেখেছিলাম সেটা একটু ছোট্ট করে দেখো, মনে করে নাও। মনে করো এই জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, জরায়ু ফ্যালোপিয়ান টিউব। কি দেখেছিলাম না, তোমার জাইগোট মোটামুটি 3 দিনের মধ্যেই কিসে পরিণত হয়ে যাচ্ছিল? মরুলাতে, তাই তো? একটা মরুলায় পরিণত হয়ে যাচ্ছিল। মোটামুটি নিষেক হলো, এটা হচ্ছে জাইগোট, মরুলা, এপাশে হয়েছে নিষেকের 3 দিনের মধ্যে মরুলা তৈরি হয়ে গেল। এই মরুলা কোন পদ্ধতিতে তৈরি হয়েছিল? ক্লিভেজ। এই মরুলা এবার মোটামুটি তৃতীয় কি চতুর্থ দিনে, নিষেকের পর তৃতীয় কি চতুর্থ দিনে নেমে এসেছিল কোথায়? ইউটেরাসের ক্যাভিটির মধ্যে, জরায়ুর গহ্বরে। সেখানে মরুলা নেমে আসার পর তার কি পরিবর্তন হয়েছিল? সেটা পরিণত হয়ে গিয়েছিল ব্লাস্টোসিস্টে, তাই তো? ব্লাস্টুলাতে। তাহলে মরুলা নেমে এলো, এবার এই মরুলা রূপান্তরিত হবে ব্লাস্টোসিস্টে। সেটা একটা ফাঁপা বলের মতো। মরুলা তোমরা জানো কি না, একটা নিরেট কোষের বল, তাই তো? আর ব্লাস্টুলা হলো ফাঁপা কোষের বল। এরকম ব্লাস্টুলা তৈরি হয়ে গেল মরুলা থেকে। এবার কি হবে? বাইরের এই যে লাল রঙের আবরণটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা তো জোনা পেলুসিডা। এবার ব্লাস্টুলা কি হয়েছিল? জোনা পেলুসিডা থেকে বেরিয়ে এসছিল, তাই তো? এখান থেকে ও এবার কি করবে? এখান থেকে এরকম বেরিয়ে আসবে। এটাকেই বলা হয় জোনা হ্যাচিং। জোনা পেলুসিডা থেকে বেরিয়ে আসার পর ও কয়েকদিন, 2-3 দিন মতো ইউটেরাসের মধ্যে ভেসে বেড়াবে। ভেসে বেড়াবার পর কি হবে? ইউটেরাসের মধ্যে 6ষ্ঠ অথবা 7ম দিনে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে সংস্পর্শে আসবে এবং ধীরে ধীরে প্রথিত হবে। মোটামুটি নিষেকের পর 6ষ্ঠ কি 7ম দিনে এন্ডোমেট্রিয়াম স্পর্শ করবে, তারপর ওর রোপণ শুরু হবে, ইমপ্ল্যান্টেশন শুরু হবে এবং নিষেকের পর 12তম দিনে এই রোপণ কমপ্লিট হয়ে যাবে। কোন অংশে রোপণটা ঘটবে না? জরায়ুর ফান্ডাস অংশে। তোমরা জানো জরায়ুর এই
উপরে গম্বুজের মতো যে অংশটা এটা ফান্ডাস, এই জায়গার এই যে ত্রিভুজের মতো অংশটা এটা হচ্ছে বডি, আর এইখানটা হচ্ছে সার্ভিক্স। এটা আগে তোমরা পড়েছো। তো এই ফান্ডাস অংশে, এই অংশের মধ্যে যে কোনো দিকে জরায়ুর মধ্যে এন্ডোমেট্রিয়াম স্তরে রোপণ ঘটবে। এন্ডোমেট্রিয়ামের কোন স্তরে? না, এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারে। সেটা কি না, তোমরা তো জরায়ু আগে পড়েছো। জরায়ুর দেওয়ালের প্রাচীরে 3টে স্তর তোমরা জানো। কি কি সেই স্তরগুলো? একদম বাইরের দিকে এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, তারপর মাঝের এই স্তরটা মায়োমেট্রিয়াম, তারপরে এই স্তরটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তাহলে 3টে স্তর পেলাম জরায়ুর প্রাচীরে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এখন এই এন্ডোমেট্রিয়াম একে যদি আমি দেখি, ওর আবার 3টে স্তর আছে। কি কি স্তর একটু এখানটা দেখে নি। যেমন আমার এটা আসছে এই টোটাল এইখান থেকে এই অবধি এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের একদম বাইরের দিকের এই স্তরটা, এই স্তরটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালিস। ঠিক আছে, তারপরে স্তরটা এইখানে স্তরটা এটা স্পঞ্জের মতো, এই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম। ঠিক আছে, এরপর এই ভেতরের দিকে স্তরটা একটা কম্প্যাক্ট লেয়ার, এই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটাম কম্প্যাক্টাম। ঠিক আছে, এখন এই স্পঞ্জিওসাম আর কম্প্যাক্টাম এই দুটো স্তর হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার। কেন না, যখন মেনস্ট্রুয়েশন চলে তখন তোমার এই স্তরটাই খসে বেরিয়ে যায়, স্ট্র্যাটাম বেসালিস থেকে যায়। এটা কিন্তু খসে বেরোয় না, এইটাই খসে যায় এবং এটাই আবার পুনরায় তৈরি হয়। তো এই লেয়ারটা, এই স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম আর স্ট্র্যাটাম কম্প্যাক্টাম, এই দুটো লেয়ারকে একসাথে বলা হয় স্পঞ্জিওসাম। তার মানে তোমার ভ্রূণের রোপণটা কোথায় ঘটবে? এই যে এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে বেসালিস স্তর, আর এই অংশটা হচ্ছে ফাংশনাল লেয়ার। এইখানে ভেতরে ভ্রূণের রোপণ ঘটবে। ফাংশনাল লেয়ারের মধ্যে ধীরে ধীরে ও জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে আগে স্পর্শ করবে, তারপর ধীরে ধীরে এখানে ঢুকে যাবে। এরপর দেখি কিভাবে এই রোপণটা ঘটে, সেটা এবার একটু দেখব।
এবার আমরা দেখব জরায়ুর মধ্যে, এটা জরায়ুর একটা আংশিক চিত্র আঁকা আছে, একটা দিকে জরায়ুর প্রাচীরকে দেখানো হয়েছে। তো জরায়ুর মধ্যে কিভাবে ভ্রূণের রোপণটা ঘটছে সেইটা দেখব। ভ্রূণের বলতে ব্লাস্টোসিস্টের, এটা ব্লাস্টোসিস্ট, ব্লাস্টুলা তোমরা আগে পড়েছো। ব্লাস্টুলার বাইরের দিকের যে কোষের স্তরটা তার নাম হচ্ছে ট্রফোব্লাস্ট। ভেতরের এই যে কোষপুঞ্জটা এটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট। এখান থেকেই তোমার ভ্রূণ তৈরি হবে। যে দিকটা এমব্রায়োব্লাস্ট আছে এই দিকটাকে বলা হয় এমব্রায়োনিক পোল, আর এই দিকটা অ্যাব এমব্রায়োনিক পোল। এখন কি হয়, জরায়ুর মধ্যে যখন ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট 2-3 দিন তো বললাম ও ভেসে বেড়াবে, সেই সময় তোমার জরায়ু কোন স্টেজে আছে, সিক্রেটরি ফেজে। এই সময় ডিম্বাশয় থেকে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়। সেই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর আরো পুরু হয় এবং প্রচুর রক্তজালক তৈরি হয়, প্রচুর গ্ল্যান্ড তৈরি হয়, এরকম প্রচুর রক্তজালক তৈরি হয় এবং অনেক গ্রন্থি তৈরি হয়, প্রচুর এরকম গ্রন্থি, ঠিক আছে, তৈরি হয়। উদ্দেশ্য কি, এই রক্তজালক গ্রন্থির ক্ষরণ সবই ভ্রূণকে পুষ্টি সরবরাহ করবে। এবং এই যে এন্ডোমেট্রিয়াম স্তর, এখানে দেখতেই পাচ্ছ এই ধারটা হচ্ছে কালো রঙের বর্ডার করেছে যেটা পেরিমেট্রিয়াম, তারপর মাঝখানে এই অংশটা হচ্ছে মায়োমেট্রিয়াম, আর পুরো এতটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের এই দিকের এতখানি স্তরে গ্রিনটা ছেড়ে, গ্রিনটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালিস, বাকি এই এতটা হচ্ছে ফাংশনাল লেয়ার। তো এই জায়গার কোষগুলোতে, ফাংশনাল লেয়ারের কোষগুলোতে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন এবং লিপিড সঞ্চিত হয়। সেটা মূল কারণ হচ্ছে কি, উদ্দেশ্য কি, ভ্রূণকে পুষ্টি দেওয়া। তো যা হোক, ভ্রূণ যে রোপিত হবে তার রোপণের জন্য পুরো রেডি। এখন ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম কোন হরমোন দুটোর জন্য, না ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন পুরো এন্ডোমেট্রিয়াম স্তরকে রেডি করেছে, এবং রোপণের পর ভ্রূণ যাতে পুরো পুষ্টিটা পায় তার জন্য রক্তজালক প্রচুর আছে, গ্ল্যান্ড তৈরি হয়েছে, গ্ল্যান্ডের ক্ষরণও পুষ্টি দেবে, এবং এখানকার কোষগুলো প্রচুর পরিমাণে গ্লাইকোজেন লিপিড সঞ্চয় করে ফেলেছে ভ্রূণের পুষ্টির জন্য। এখন কি হবে, যখন 2-3 দিন ইউটেরাসের মধ্যে ভাসমান অবস্থায় আছে, তখন জরায়ুর এন্ডোমেট্রিয়ামের আবরণী কলাতে, এরকম আবরণী কলাতে এবং ভ্রূণের মানে ব্লাস্টোসিস্টের চারদিকে সেল অ্যাডেশন মলিকিউল তৈরি হবে, যাকে শর্টে বলবো ক্যাম্প। এইগুলো লাল লাল যেগুলো দেখিয়েছি ডট ডট, ক্যাম্প, ঠিক আছে। তো এই সেল অ্যাডেশন মলিকিউল এরা একে অপরকে আকর্ষণ করবে। এই আকর্ষণের ফলে ব্লাস্টুলা জরায়ুর প্রাচীরে স্পর্শ করবে। মোটামুটি কততম দিনে, নিষেকের পর 6ষ্ঠ কি 7ম দিনে, তাহলে কি করলো, জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ব্লাস্টুলা স্পর্শ করলো। ঠিক আছে, ট্রফোব্লাস্ট, এমব্রায়োব্লাস্ট, এমব্রায়োনিক পোল, এই পোলে স্পর্শ করলো।
কার প্রভাবে? ক্যামের প্রভাবে। কততম দিনে? হয় ষষ্ঠ অথবা সপ্তম দিনে স্পর্শ করলো। এরপর স্পর্শ করার পর কি হবে? যে অংশটা ট্রোফোব্লাস্টের যে অংশটা এন্ডোমেট্রিয়াম স্তরকে স্পর্শ করেছে সেই দিকে ট্রোফোব্লাস্ট মানে এমব্রায়োনিক পোলের দিকে ট্রোফোব্লাস্টগুলো বারবার ডিভিশন করবে। ডিভিশন করে অসংখ্য কোষ তৈরি করবে। এরকম কোষ বিভাজন শুরু করলো। এখন কোষ বিভাজন করতে করতে কিছু কোষের সাইটোপ্লাজমীয় পর্দা, কোষ পর্দা বিলুপ্ত হয়ে যাবে। তখন সেটা পরিণত হয়ে যাবে, ওই কোষগুলো বহু নিউক্লিয়াস যুক্ত একটা সাইটোপ্লাজমীয় মাসে পরিণত হবে, অর্থাৎ সিনসাইটিয়াম গঠিত হবে। এরকম বহু নিউক্লিয়াস যুক্ত একটা সাইটোপ্লাজমীয় মাস তৈরি হলো। এখন ট্রোফোব্লাস্টের যে কোষগুলোর বাইরে পর্দা আছে তাদের বলা হয় সাইটোট্রফোব্লাস্ট। আর এই সিনসাইটিয়াম যেটা গঠন করলো, কোষ পর্দাগুলো বিলুপ্ত হয়ে বহু নিউক্লিয়াস যুক্ত একটা সাইটোপ্লাজমিক মাস, তার নাম হলো সিনসাইটিয়াম থেকে সিনসাইটিওট্রফোব্লাস্ট। তাহলে কি বললাম? ষষ্ঠ কি সপ্তম দিনে ক্যামের প্রভাবে মানে সেল অ্যাডেশন মলিকিউল তার প্রভাবে একে অপরের মধ্যে আকর্ষণের জন্য ব্লাস্টুলা এন্ডোমেট্রিয়ামের আবরণী কলা স্পর্শ করলো। স্পর্শ করা মাত্রই ট্রফোব্লাস্ট এখানে কোষগুলো ডিভিশন করতে শুরু করলো। কিছু কোষের কোষ পর্দা রইল, সেগুলো হলো সাইটোট্রফোব্লাস্ট। কিছু কোষের কোষ পর্দা বিলুপ্ত হয়ে গেল, তারা বহু নিউক্লিয়াস যুক্ত সাইটোপ্লাজমিক মাসে পরিণত হলো, সেটা এই অংশটা, তাকে বলছি সিনসাইটিওট্রফোব্লাস্ট। এবার এই সিনসাইটিওট্রফোব্লাস্ট থেকে কিছু প্রোটিওলাইটিক এনজাইম বার হয়। প্রোটিওলাইটিক এনজাইম এই সিনসাইটিওট্রফোব্লাস্ট থেকে বার হবে। তার প্রভাবে কি হবে? এন্ডোমেট্রিয়ামের এখানে যে কোষগুলো আছে সেগুলো পাচিত হবে, ফলে এই ব্লাস্টুলা ক্রমে এন্ডোমেট্রিয়ামের প্রাচীরের ভেতর প্রবেশ করবে, ঢুকে যাবে, মানে প্রথিত হবে। কি হয় এর পরের স্টেপটা? এইখানে দেখাই পরের স্টেপটা। সিনসাইটিওট্রফোব্লাস্ট থেকে ক্রমশ প্রোটিওলাইটিক এনজাইম বেরোচ্ছে আর এন্ডোমেট্রিয়াম স্তর পাচিত হচ্ছে, এবং এই ট্রফোব্লাস্ট ক্রমশ কোষ বিভাজন করছে। সিনসাইটিয়ামের পরিমাণও ক্রমে ক্রমে বাড়ছে, সাইটোট্রফোব্লাস্টের পরিমাণও বাড়ছে। ঠিক আছে, এরকম চারদিকে সাইটোট্রফোব্লাস্ট বাড়ছে, প্লাস চারিদিকে এরকম সিনসাইটিওট্রফোব্লাস্টের পরিমাণও বাড়ছে। এখন দেখতেই পাচ্ছ সিনসাইটিওট্রফোব্লাস্ট থেকে যে প্রোটিওলাইটিক এনজাইম বেরিয়েছিল তার প্রভাবে এন্ডোমেট্রিয়াম স্তরের ক্ষয় হয়েছে, মানে পাচিত হয়েছে,
এবং ব্লাস্টোসিস্ট ক্রমশ এন্ডোমেট্রিয়ামের মধ্যে পতিত হয়ে গেছে, ঢুকে গেছে। এরপর কি হয় না, এই সিনসাইটিও ট্রোফোব্লাস্টের মধ্যে ছোট ছোট এরকম ভ্যাকুয়াল ফাঁকা গহ্বর, তরলপূর্ণ গহ্বর তৈরি হয়। এগুলোকে বলা হয় ল্যাকুনা। কি বলে? ল্যাকুনা, এই ছোট ছোট গহ্বরগুলোকে। এন্ডোমেট্রিয়ামে বা জরায়ুর প্রাচীরে যে রক্তবাহ আছে, ধমনী আছে, শিরা আছে, তাই তো? সিনসাইটিও ট্রোফোব্লাস্ট থেকে এই যে প্রোটিওলাইটিক এনজাইম বার হবে, এই এনজাইমের প্রভাবে ধমনী, শিরা, এদের প্রাচীরটা নষ্ট হয়ে যাবে। ফলে কি হবে? মুক্ত, একটা প্রান্ত এদের মুক্ত হয়ে যাবে, নষ্ট হয়ে গেল, এরা ওপেন হয়ে গেল। এর ফলে এই যে ছোট ছোট ল্যাকুনা তৈরি হয়েছিল, এগুলো রক্তে পূর্ণ হয়ে যাবে। আর এই ছোট ছোট ল্যাকুনাগুলো আবার পরস্পর মিলিত হবে, দিয়ে বড় বড় রক্তপূর্ণ ল্যাকুনা তৈরি করে। তাহলে এগুলোর মধ্যে কি হচ্ছে? রক্ত ভর্তি হচ্ছে। ধমনীর মাধ্যমে রক্ত যাচ্ছে, শিরার মাধ্যমে আবার মায়ের দেহে ফেরত চলে যাচ্ছে। আর এই যে সাইটোট্রোফোব্লাস্ট, দেখো সেখান থেকে এরা আঙুলের মতো, প্রবর্ধকের মতো সৃষ্টি হয়েছে। এদেরকে বলা হয় ভিল্লি। এটা এখন কোন স্টেজে? এই ভিল্লিটা প্রাইমারি স্টেজে। এরা হচ্ছে প্রাইমারি ভিল্লি। এই যে এগুলো তৈরি হয়েছে, এগুলো প্রাইমারি ভিল্লি। যে দিকটা দিয়ে ঢুকেছে ব্লাস্টুলা, এই দিকে ওপেনিংটা ফাইব্রিন প্লাগ দ্বারা বন্ধ হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ পুরো ব্লাস্টুলা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের মধ্যে ঢুকে গেছে। মোটামুটি নিষেকের 12তম দিনে এই রোপণ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, রোপণ কমপ্লিট। এখন একটা জিনিস বলবো, যখন এই